অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলায় পদ্মের ঝড়। ২১৩ থেকে ৮১-তে নেমেছে তৃণমূল। নেপথ্যের আসল কারণ কি? রাজনীতিতে অবিশ্বাস্য বলে অনেক কিছুই আছে, কিন্তু অসম্ভব বলে কিচ্ছু নেই। কথাটা একটু ওজন দিয়ে ভাবুন। আপনি যদি ভেবে থাকেন যে একটা সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় আছে মানেই তাদের শিকড় একদম পাতালে চলে গেছে আর তাদের কেউ টলাতে পারবে না, তাহলে আপনি মশাই রাজনীতির আসল অঙ্কটাই এখনো বুঝে উঠতে পারেননি। আজ সকাল থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতে গোটা বাংলার মানুষ, এমনকি দিল্লির তাবড় তাবড় নেতারাও যে রেজাল্টের দিকে হা করে তাকিয়ে আছেন, সেটা কোনো সাধারণ নির্বাচনের ফলাফল নয়। এটা একটা যুগের অবসান এবং নতুন এক রাজনৈতিক ভূকম্পনের শুরু। অঙ্কটা একবার খেয়াল করুন, কোথায় গতবারের ২১৩ আর কোথায় এবারের ৮১? তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে এসে আটকে গেছে, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি একেবারে ম্যাজিক ফিগার পার করে ২০৬টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, কিভাবে হলো এটা? কোথায় গেল দিদির লক্ষ্মীর ভাণ্ডার? কোথায় গেল সেই স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়? দেখুন মশাই, রাজনীতিতে আপনি মানুষকে যেটা দেখাবেন তার চেয়ে বড় সত্যি হলো মানুষ নিজে ভেতর থেকে কি অনুভব করছে। আজ আমরা এই ২০৬ বনাম ৮১-র পেছনের ব্যবচ্ছেদটা করব। একদম ধাপে ধাপে বুঝব কোন জাদু বলে বা কোন নিখুঁত অঙ্কের চালে বাংলার এই অভাবনীয় পালা বদল ঘটল। আর হ্যাঁ, এই পালা বদলের আজ শুধু নবান্নে নয়, গিয়ে লেগেছে একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশের সংসদেও। কেন আসছি সে কথায়। যে কোনো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ইস্তেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সেগুলো পড়েও দেখে না, কিন্তু এবার বিজেপির ইস্তেহার, সংকল্পপত্র বা ভরসার শপথ শুধু একটা কাগজের টুকরো হয়ে থাকেনি, একেবারে মানুষের ড্রয়িং রুমের আলোচনার বিষয় হয়ে উঠেছে। তৃণমূল ভেবেছিল লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রীর টাকাতেই তারা পার পেয়ে যাবে, কিন্তু বিজেপি এবার তৃণমূলের সেই ওয়েলফেয়ার পলিটিক্স বা কল্যাণমূলক রাজনীতির পিচেই নেমে তৃণমূলকে ক্লিন বোল্ড করে দিল। তৃণমূল মেয়েদের দিচ্ছিল মাসে ১,০০০ বা ১,২০০ টাকা। বিজেপি এসে বলল, আমরা ক্ষমতায় এলে মহিলা প্রধান পরিবারগুলোকে মাসে ৩,০০০ টাকা করে দেব। শুধু তাই নয়, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ, কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, আর গর্ভবতী মায়েদের জন্য এককালীন ২১,০০০ টাকা। এর পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। বাংলার সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে ক্ষোভ বছরের পর বছর ধরে জমছিল, বিজেপি ঠিক সেই জায়গাতেই হাতুড়ি মারল। প্রতিশ্রুতি দেওয়া হলো বকেয়া ডিএ মেটানো হবে এবং সপ্তম পে কমিশন লাগু করা হবে। এর সাথে বেকার যুবকদের জন্য মাসে ৩,০০০ টাকা ভাতা আর ৫ বছরের ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। পিএম কিষাণের কেন্দ্রের ৬,০০০ টাকার সাথে রাজ্যের আরও ৪,০০০ টাকা মিলে বছরে ১০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আর আয়ুষ্মান ভারতের মাধ্যমে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার গ্যারেন্টি। এবার আপনি বলুন, একটা সাধারণ পরিবার যারা ১৫ বছর ধরে একই মুখ দেখেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাস্তায় চাকরি প্রার্থীদের কান্না দেখেছে, তারা যখন দেখল যে দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার পাশাপাশি বিজেপি তাদের পকেটের আরও বেশি টাকা এবং চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে, তখন তারা কোন দিকে ঝুঁকবে? তৃণমূলের এই সস্তা নেশা বা ছোট ছোট খয়রাতির মডেলকে বিজেপি তাদের এই মেগা ওয়েলফেয়ার মডেল দিয়ে একেবারে ধূলিসাৎ করে দিল। দেখুন, ১৫ বছর ধরে ক্ষমতায় থাকলে একটা অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৈরি হয়, কিন্তু বাংলায় সেই হাওয়াটা এবার রীতিমতো ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। কেন? কারণটা হলো দুর্নীতি। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, পুরসভায় নিয়োগের কারচুপি, রেশন দুর্নীতি, এগুলো সাধারণ মানুষের মনে, বিশেষ করে যুব সমাজের মনে একটা মারাত্মক ক্ষোভের সৃষ্টি করেছিল। যুব সমাজ দেখলো যে তাদের জন্য কোনো শিল্প নেই, কোনো জব করিডোর নেই। মিডল ক্লাস দেখলো যে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করে রাস্তায় বসে মার খাচ্ছে, আর নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। এই যে মোরাল লেজিটিমেসি বা নৈতিক অধিকার, সেটা তৃণমূল হারিয়ে ফেলেছিল। মানুষ আর মতাদর্শের রাজনীতিতে আটকে রইল না, তারা চলে গেল
অ্যাসপিরেশনাল ভোটিং বা আকাঙ্ক্ষার রাজনীতিতে। তারা একটা পরিবর্তন চাইল। বিজেপি ঠিক এই সময়টাই নিজেদের তুলে ধরলো একটা ক্লিন অল্টারনেটিভ হিসেবে। নির্বাচনের আগে সবথেকে বড় খেলাটা ঘুরে গেছে এই এসআইআর বা ভোটার লিস্ট ক্লিন আপের মাধ্যমে। আপনারা জানেন, এই নিয়ে সুপ্রিম কোর্ট অবধি জল ঘোলা হয়েছিল। এই প্রক্রিয়ায় রাজ্য থেকে প্রায় 90 লক্ষ ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম বাদ গেছে। এবার অঙ্কটা বুঝুন মশাই, এই যে 90 লক্ষ নাম বাদ গেল, এর ফলে তৃণমূলের এই যে উইনিং মার্জিন বা জয়ের ব্যবধান ছিল, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আগে যেখানে ভোটের দিন ছাপ্পা ভোট বা ভুয়ো ভোটের একটা রমরমা চলতো, সেটা এবার সম্ভব হলো না। এর সরাসরি প্রভাব পড়ল ভোটের টার্ন আউটের ওপর, যা এবার 90% ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষ যারা আগে ভাবতো আমার ভোট তো অন্য কেউ দিয়ে দেবে, আমি গিয়ে কি করব, তারা এবার ভরসা পেয়ে বুথমুখী হলো। এই সাইলেন্ট মেজরিটি যখন ভোট দিতে বেরোয়, তখন বড় বড় দুর্গও তাসের দেশের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই আমরা ধরে নিই খুনোখুনি, বোমাবাজি আর রক্তপাত। কিন্তু এবারের নির্বাচন কমিশন প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল। রাজ্য পুলিশকে পুরোপুরি বুথ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এমনকি ভোট পরবর্তী হিংসা রুখতে বাহিনী আরও 2 মাস রাজ্যে থাকবে বলে ঘোষণা করা হলো। এর ফলে মানুষের মনে যে ভয়টা ছিল, সেটা কর্পূরের মতো উড়ে গেল। মানুষ বিনা ভয়ে ভোট দিল। আর ঠিক এর পেছনে মাটির তলায় কাজ করে গেল বিজেপির সংগঠন। অমিত শাহ স্বয়ং 15 দিন ধরে বাংলায় ঘাঁটি গেড়ে বসেছিল। সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদবের মতো নেতারা সংগঠনের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল। বিজেপির ইস্তেহারে স্পষ্ট বলা ছিল, অনুপ্রবেশ রোধে 0 টলারেন্স, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি লাগু করা এবং বালি, কয়লা, পাথর মাফিয়াদের দমন। এর পাশাপাশি আরজিকর বা সন্দেশখালীর মতো নারী নির্যাতনের ঘটনাগুলো বাংলার মহিলাদের মনে গভীর দাগ কেটেছিল। যে মহিলারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় শক্তি, তারাই এবার মুখ ফিরিয়ে নিলেন। সংসদে নারী শক্তি বন্দনম অধিনিয়ম বিল পাশ করা নিয়ে বিজেপি মহিলাদের মনে এই বিশ্বাসটা ঢোকাতে পেরেছিল যে তারা মহিলাদের সম্মানের প্রশ্নে আপোস করবে না। এর সাথে ছিল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বিজেপির ক্লিন সুইপ। আদিবাসী এবং রাজবংশী সমাজ যারা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, বিজেপি তাদের এই বঞ্চনার জায়গাগুলোতে মলম লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে। মতুয়াদের জন্য সিএএ বা বর্ডার সিকিউরিটির প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তাদের ভোট ব্যাংকে একদম সলিড করে নিয়েছে। এবার আসছি সবথেকে ইন্টারেস্টিং পয়েন্টে। পশ্চিমবঙ্গের এই রেজাল্ট দেখে বাংলাদেশের মিডিয়া এবং রাজনীতিবিদরা কেন এত অবসেসড বা চিন্তিত? দেখুন, আসাম এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারে থাকা দুটো সবথেকে বড় রাজ্যই এখন বিজেপির সরকার। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তো কদিন আগে টুইট করে বলেই দিয়েছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা কোনোভাবেই বরদাস্ত করব না, আমরা জঙ্গল এবং জমি থেকে এদের উৎখাত করব। তিনি লিটারালি অবৈধ বাংলাদেশিদের বর্ডার থেকে ফেরত পাঠানোর ছবি দিয়ে টুইট করেছেন। অন্যদিকে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে সেখানকার সাংসদ আখতার হোসেন স্পষ্ট বলেছেন, আমাদের প্রতিবেশী দেশে যদি মুসলিমদের খেদিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে একটা বিশাল বড় রিফিউজি ক্রাইসিস তৈরি হবে। তাই আমাদের একজোট হতে হবে। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই 71-এ 24-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। বাংলাদেশের ভয়টা খুব স্বাভাবিক। মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে তারা এমনিতেই হিমশিম খাচ্ছে। এর উপর পশ্চিমবঙ্গ আর আসামে যদি বিজেপি তাদের ইস্তেহারে বলা কথার মতো 0 টলারেন্স নীতি নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বর্ডার পার করতে শুরু করে, তাহলে বাংলাদেশের সীমিত অর্থনীতির ওপর একটা ভয়ঙ্কর চাপ পড়বে।
আর এই অনুপ্রবেশ রুখতে ভারতের বর্ডারে কুমির আর সাপ ছেড়ে দেওয়ার যে একটা বিতর্কিত থিওরি ইন্টারন্যাশনাল মিডিয়ায় ঘুরছে, সেটা শুনে ওপার বাংলার মানুষের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এখন রেজাল্ট বেরোনোর পর যা হয় আর কি, তৃণমূলের তরফ থেকে, বিশেষ করে মহুয়া মিত্র এবং অন্যান্য নেতাদের তরফ থেকে ইভিএম হ্যাক, স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ থাকা, এই সব নিয়ে অভিযোগ ওঠা শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের বলছেন বুথ না ছাড়তে। কিন্তু মশাই, একটা কথা ভাবুন, এই ইভিএম নিয়েই তো তারা গতবার 213টি সিট পেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তো আগে বলেছিলেন যে ইভিএম ঠিকই আছে। আজ হারার পর যদি সব দোষ মেশিনের ওপর চাপিয়ে দেওয়া হয়, তবে সেটা মানুষের রায়ের ওপর অপমান ছাড়া আর কিছুই নয়। পাপ্পু যাদব থেকে শুরু করে নামি দামি সাংবাদিকরা যারা ভেবেছিল দিদি আবার হাসতে হাসতে জিতে যাবেন, তাদের সবার হিসেব আজ ওলটপালট হয়ে গেছে। ট্র্যাজেডি এটা নয় যে বিজেপি এতগুলো আসন পেয়ে গেল। ট্র্যাজেডি হলো একটা শাসক দল এত বছর ক্ষমতায় থাকার পরও মানুষের মনের ভিতরে এই নীরব রাগ, এই জমতে থাকা বারুদটাকে টেরি পেল না। আজ স্বাধীনতার পর প্রথমবার ডক্টর শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তারই প্রতিষ্ঠিত জনসংঘের উত্তরসূরি ভারতীয় জনতা পার্টি নিজেদের একক সরকার গড়তে চলেছে। যে বাংলার মানুষ বরাবরই পরিবর্তনপন্থী, তারা এবার আরেকটা ঐতিহাসিক পরিবর্তন এনে দিল। বিজেপি তাদের ভরসার শপথের প্রতিশ্রুতিগুলো কতটা পালন করতে পারবে, বেকার যুবকরা আদৌ চাকরি পাবে কিনা, মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে কিনা, সেটা তো সময় বলবে। তবে আপাতত বাংলার রাজনীতিতে খেলা হবে স্লোগানটা যে বুমেরাং হয়ে তৃণমূলের দিকেই ফিরে এসেছে, সেটা আর অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলার এই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বিজেপি কি সত্যিই তাদের ইস্তেহারের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে বলে আপনার মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। এরকমই খবরের পেছনে খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।